আন্তর্জাতিক বিষয় মানেই হচ্ছে আমেরিকা অথবা ইসরায়েল, তার আগে ছিল জার্মানি, এটাই আমরা দেখে আসছি, ফ্রান্স, স্পেন সহ আর কি। কিন্তু এখন আন্তর্জাতিক বিষয় নিয়ে কথা বলতে গেলে বা কোনো অনলাইনে ঢুকলেই আমরা দেখি যে প্রথমে আসে চীন অথবা ইরান, ইরান অথবা চীন। মানে তারা কি আসলে প্রেক্ষাপট ছাড়াই পৃথিবীটা দখল করে ফেললো, শাসনে নিয়ে আসলো, নিয়ন্ত্রণে নিয়ে আসলো বলে মনে করেন আপনার? ধন্যবাদ হাসান সাইদুল ভাই। আপনার এই বিশ্ব ব্যবস্থাটা, ইরান আমেরিকার এই যুদ্ধটা বিশ্ব ব্যবস্থা কিন্তু পাল্টে গেছে, ইতিমধ্যে যা হওয়ার হয়ে গেছে। আপনাকে আমি জাস্ট একটু পিছনের দিকে ফিরে নেই। 1800 সালে পৃথিবীতে দেশের সংখ্যা ছিল কত? 100 কম। সারা পৃথিবীতে 100 কম দেশ ছিল। 1900 সালে গিয়ে সেটা 100 বেশি হয়েছে, মানে 100 বছর পরে গিয়ে এটা 100 বেশি হয়েছে। 2026-এ আমরা আইসার দেশ পাচ্ছি কতটা? জাতিসংঘ অধিভুক্ত হচ্ছে 195টা, 206টা বা 7টা বিভিন্ন ফরম্যাটে আছে দেশ। তার মানে প্রতি 100 বছর পর পর দেশের সংখ্যা কিন্তু বাড়তেছে। আপনার 100 বছর পর গিয়ে আরও দেশের সংখ্যা বাড়বে না কমবে? আপনার কি মনে হচ্ছে? অবশ্যই বাড়বে। এখন এই দেশ যে বাড়তেছে, অর্থাৎ 1800 সালে যে দেশগুলো হয়তো বা আমরা চোখের সামনে যেটা আমাদের হিস্ট্রিতে আসে, 1947 সালে ভারত, পাকিস্তান, বাংলাদেশ 3 দেশ মিলে নাম কি ছিল? ভারতীয় উপমহাদেশ। আমাদের জন্মের পর আমরা যেটা দেখলাম যে সুদান একটা দেশ ছিল, এখন এর কটা দেশ? 2টা দেশ হয়ে গেছে, উত্তর সুদান, দক্ষিণ সুদান। কোরিয়াটা আমাদের জন্মের পরে হয়তো বা সেটা উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া হয়েছে। আপনার লাস্ট আমরা যেটা দেখলাম খুব জ্ঞান হওয়ার পর থেকে, চেকোস্লোভাকিয়া যে একটা দেশ ছিল, এখন এটা আপনি চেক প্রজাতন্ত্র আর হচ্ছে সার্বিয়া, 2টা দেশ হয়ে গেল। তার মানে এই যে পৃথিবীতে যে রাষ্ট্র এত বাড়তেছে, এটা কেন বাড়তেছে? ধর্মের কারণে? আপনার কাছে মনে হতে পারে যে 1947 সালে তো আমাদের মনে ধর্মভিত্তিক একটা বিভাজন হয়ে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম আলাদা হয়ে এই বিষয়টা হয়েছে। ব্যাপারটা এরকম না। ভাষার কারণে? যদি ভাষার কারণে হয়ে থাকে তাহলে আপনার মিডল ইস্টে তো সব ভাষা আরবি, কিন্তু তারা কিন্তু ভাগ হচ্ছে না। মিডল ইস্টের সব ভাষা আরবি হলো, দেখবেন ওমান, কাতার, আপনার আরব আমিরাত, ইরান সব কিন্তু আলাদা আলাদাভাবে তাদের ভাষা ব্যবহার করতেছে। তার মানে ধর্ম বা ভাষার জন্য কোনো রাষ্ট্র বিভাজন হয় না, রাষ্ট্র বিভাজন হয় রাজনৈতিক কারণেই। এখন আপনি যে বললেন যে ইরান যুদ্ধ কিন্তু পুরো বিশ্বের রাজনীতি ব্যবস্থাটাকে পাল্টে দিচ্ছে। আপনি যদি এক সময় দেখতেন, হাসান সাইদুল, আপনার মনে আছে কিনা, আমার ছোট থেকে যেটা স্মরণে আসছে বা আমার বাবার কাছে আমি গল্প শুনছি বা হিস্ট্রিতে এখন গুগলে গিয়ে তাই দেখি, এক সময় সারা পৃথিবীতে আপনার এই বাম রাজনীতির জয় জয়কার ছিল। আপনার না, তার আগে ছিল আপনার যেটা রাজকীয় শাসন, যেটাকে আমরা বলি যে রাজা দ্বারা শাসন হইতো, রাজতন্ত্র পর আসলো কি আপনার নিরপেক্ষ বা ধর্মনিরপেক্ষ বা বাম রাজনীতি। আপনার রাশিয়া, চীন, বিভিন্ন দেশের সারা বিশ্বে বাম রাজনীতি ভরে গেল, সোভিয়েত ইউনিয়ন যেটা। এরপর আসলো কার জয় জয়কার? গণতন্ত্র। সারা বিশ্বে গণতন্ত্র ভরে গেল। এখন আপনার কিসের জয় জয়কার চলতেছে আপনি বলতে পারবেন? ধর্মতন্ত্র। আপনি দেখেন ইউরোপের মতো দেশে, সেখানে আপনার এই জার্মানি, অস্ট্রিয়া, নেদারল্যান্ড, সব ইসরায়েল, ইরান, আফগানিস্তান, ভারত, পার্শ্ববর্তী দেশ ভারত, সব জায়গায় কিন্তু ধর্মর জয় জয়কার অবস্থা চলে আসছে। তার মানে আমরা ধরে নিতে পারি আগামী বিশ্বটাই চলে যাবে ধর্মের উপর, রাজনীতির উপরে চলে যাচ্ছে আগামী বিশ্বটা। তার মানে বিশ্ব রাজনীতি কিন্তু খুব দ্রুত পরিবর্তন হচ্ছে, প্রেক্ষাপট পরিবর্তন হচ্ছে। এখানে আপনার আমেরিকার অবস্থানটা এখন কোথায়? আপনি বললেন যে শুরুতেই যে ভাই প্রশ্ন করতে গেলেই চলে আসে ইরান, চীন। আপনার চীনের কাছে তো এখন সবাইকে মাথা নত করতেছে। আমেরিকার মতো রাষ্ট্র চীনের কাছে আসলো, রাশিয়ার মতো রাষ্ট্র চীনের কাছে গেল, আজকে দেখলাম পাকিস্তানও চীনের কাছে যাচ্ছে। এই যে চীন, আমেরিকার, রাশিয়া, 3টা যে এই যে পাকিস্তান, রাশিয়া এবং আমেরিকাতে 3জন একসাথে চীনের কাছে গেছে, এটার প্রেক্ষাপট কিন্তু শুধু ইরানকে কেন্দ্র করে, অন্য কোনো ইস্যু নেই এখানে, শুধু ইরানকে কেন্দ্র করে। ডিলিংসটা ফাইনাল কীভাবে হবে? কারণ ইরান কিন্তু এখন খুব ব্যাপরোয়া বলতে আমি বলছি খুব পাগলাটে খ্যাপাটে স্বভাবের দিকে চলে গেছে। আপনি দেখেন ডোনাল্ড ট্রাম্পকে আমরা প্রতিদিন মিডিয়ায় দেখতেছি, প্রতিদিন কথা বলতেছে, প্রতিদিন সেই স্পিচ দিচ্ছে, প্রতিদিন সেই সংবাদ মাধ্যমের সাথে নিয়ে কথা বলতেছে। ডোনাল্ড ট্রাম্পের কিন্তু ভ্যালু নাই। মুস্তফা খামেনি, যাকে আমরা দেখতেছি না, শুনতেছি না, কিন্তু তার এক একটা কথা আপনার ডোনাল্ড ট্রাম্পের 100 কথার সমান। আপনি খেয়াল করেন, যে অদৃশ্য মুস্তফা খামেনি, যাকে কোনো মিডিয়া আবিষ্কার করতে পারতেছে না, যার চেহারা দেখতেছি না,
যার কোনো কিছুই আমাদের সামনে নাই। তার কথাগুলো হচ্ছে জীবন্ত ডোনাল্ড ট্রাম্প থেকে 100 গুণ বেশি শক্তিশালী। ডোনাল্ড ট্রাম্প বলতেছে সারা পৃথিবী উড়াই দিবে, ইরানকে শেষ করে দিবে, কোনো কথার কাজে মিল নাই। আর মোস্তফা খামেনি বলতেছে এটা হবে না, দ্যাটস ফাইনাল, এর বাইরে কোনো কথা হচ্ছে না। তার মানে অদৃশ্য মোস্তফা খামেনি দৃশ্যমান ডোনাল্ড ট্রাম্পের চেয়ে অনেক বেশি শক্তিশালী। এখন আপনি বলতে পারেন যে প্রেক্ষাপট কোন দিকে যাচ্ছে। খুব সহজ বিষয়, আমেরিকাটা আগে ছিল ডিপ্লোম্যাটিকভাবে সারা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী আপনার একটা দেশ। সে আমেরিকা কিন্তু এখন ডিপ্লোম্যাটিকভাবে দৈন্য একটা হয়ে গেছে, মানে ডিপ্লোম্যাটিক্যালি তারা পৃথিবীতে কূটনৈতিকভাবে এখন বিচ্ছিন্ন হয়ে গেছে অনেকটা। সারা পৃথিবীর হিস্ট্রিতে আমেরিকার এত কূটনৈতিক বিবর্জিত দেশ, মানে 50টা রাষ্ট্রে তাদের কূটনীতি নাই, তাদের কোনো অ্যাম্বাসিডার নাই সারা পৃথিবীতে এখন। আমি এই সংবাদটা যখন আন্তর্জাতিক মিডিয়ায় দেখলাম আমি হয়ে গেলাম। পৃথিবীর 50টা দেশে আমেরিকার রাষ্ট্রদূত নাই। এখন আমেরিকা কি করতেছে, ডোনাল্ড ট্রাম্প একটা ব্যক্তিগত বলয় তৈরি করে ফেলছে, নিজের আপনজন যারা তাদেরকে সে রাষ্ট্রদূত হিসাবে আপনার নিয়োগ করে দিচ্ছে, এবং তার সাথে মত না মিললে সে তাকে রাষ্ট্রদূত থেকে সরাই ফেলতেছে। আপনার আজকে জানেন তার আজকে ছেলের বিয়ে, সে ছেলের বিয়েতে আজকে সে উপস্থিত নাই, জুনিয়র ডোনাল্ড ট্রাম্প, এবং তার ছেলে যার সাথে প্রেম করতো সে তার নামটা আমার মনে নাই, তাকে রাষ্ট্রদূত বানাই দিছে একটা দেশের। আলটিমেটলি ডোনাল্ড ট্রাম্প নিজের ব্যক্তিগত বলয় কে করতে গেলে কুশনার যে তার মেয়ের জামাই, তাকে সে কূটনীতিক হিসাবে নিয়োগ দিছে, অথচ তাদের এই কূটনীতিক নলেজ কারোই ওইভাবে নাই। একটা সমালোচনা হয়েছিল যে যখন লাস্ট পাকিস্তান সহ তারা কূটনীতিক আলোচনায় বসছে, ইরানের এই পারমাণবিক বোমা ভাঙার জন্য করার জন্য কূটনীতিক আলোচনায় বসছিল, সেখানে তাদের এই সম্বন্ধে নলেজই নাই, কারণ প্রফেশনাল কূটনীতিবিদ তারা নিয়োগ দিতে পারতেছে না। তার মানে আমরা যেটা আপনার কথা আমি যদি শেষ করি, যে আমেরিকা আগে কূটনীতিতে সারা বিশ্ব সেরা ছিল, তারা এখন কূটনীতিতে সারা বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এবং আমেরিকার যে দাপট ছিল, একক আধিপত্য ছিল, সব কিছু শেষ করে ফেলছে এই ইরান যুদ্ধটা। আপনি ইরান যুদ্ধটাকে আমাকে এভাবে আমি ব্যাখ্যা করি যে ইরান যুদ্ধটা ইরানকে P5+1 চুক্তির মাধ্যমে, অর্থাৎ একটা জেলখানার মধ্যে বন্দী করে ফেলছিল, এবং তার সাথে 6টা দেশ ছিল। এখন আমেরিকা ইসরায়েলের প্ররোচনায় সেই চুক্তি থেকে বের হয়ে বিপদে পড়ছে। ইরান এখন বেপরোয়া হয়ে গেছে, খেপাটের স্বভাব হয়ে গেছে। এখন আমেরিকা একা আবার তাকে সেই চুক্তির মধ্যে নিতে চাচ্ছে, কিন্তু সে যাচ্ছে না, কারণ ইরান জানে সে এখন বিশ্বের পরাশক্তি একটা হয়ে গেছে। তাই আলটিমেটলি আপনি যেটা বললেন না, যে এই বিশ্ব ব্যবস্থা কী হয়েছে, বিশ্ব ব্যবস্থা এখন অনেক পরিবর্তন হয়ে যাবে। আমেরিকার যে একক আধিপত্য ছিল এটা নিশ্চিত হয়ে গেছে। এই যুদ্ধের পর আমেরিকার একক আধিপত্য আর থাকবে না। আর এই যুদ্ধের পর আমরা নিশ্চিত হয়ে গেছি ইরান নতুন একটা পরাশক্তি হয়ে গেছে, এটা নিশ্চিত হয়ে গেছে আমরা।